তুলনা করতে বলছে, তার মানে দেখো এ ডি কিউ টি এ ডি কিউ টি। তো এখানে বলছে হচ্ছে এ ডি কিউ টি এর পারমাণবিক আকারের তুলনা করো। এ ডি কিউ টি এর পারমাণবিক আকারের তুলনা করতে বলছে। তো এখন দেখো এডি কিউটি দুটাই যে একই পর্যায়ে অথবা একই গ্রুপে আছে এরকম না, দুটো আলাদা আলাদা পর্যায় এবং আলাদা আলাদা গ্রুপে আছে। সুতরাং তোমার এখন এখানে বা আমার এখন এখানে স্ট্র্যাটেজি কি হওয়া উচিত? স্ট্র্যাটেজিটা হওয়া উচিত যে কোনো দুইটা মৌলের মধ্যে আগে কম্পেয়ার করা। যেমন এটা এটার মধ্যে আমি কম্পেয়ার করলাম, এরপর এটার মধ্যে কম্পেয়ার করলাম, দেন এটা আর এটার মধ্যে কম্পেয়ার করলাম, তাহলে কিন্তু আমি টোটাল একটা ওভারঅল রিভিউ পেয়ে যাব। কারণ ধরো তোমার হচ্ছে এইরকম ব্যাপারটা যে ধরো হচ্ছে চারজনের ভিতর কম্পেয়ার করলাম যে রহিমের চেয়ে করিমের টাকা বেশি, আবার তোমার হচ্ছে বলতে পারি যে হচ্ছে কামালের চেয়ে জামালের টাকা বেশি। এখন আবার দুইবার কম্পেয়ার করলাম, অর্থাৎ ধরো এটা রহিম আর এটা করিম, রহিমের চেয়ে করিমের টাকা বেশি। আবার ধরো হচ্ছে কামালের কথা চিন্তা করলাম, কামালের চেয়ে জামালের টাকা বেশি। এখন আরেকটা জিনিস বললাম যে তাহলে দেখো যে রহিমের টাকা হচ্ছে করিমের টাকা হচ্ছে কম, অর্থাৎ ধরো হচ্ছে করিমের টাকা আরো বেশি, সরি কামালের টাকা, কামাল। দেখো এখন চারটা বস্তুর ভিতরে আমি কিন্তু এরকম করে কম্পেয়ার করছি। তো টাকার হিসাবে আমি করলাম যে রহিম করিম, ধরো এটা রহিম, এটা হচ্ছে করিম, সো রহিমের চেয়ে করিমের টাকা বেশি। এরপরে তোমার হচ্ছে কামাল আর জামালের চিন্তা করলাম, তার মানে কামাল আর জামাল এদের চেয়ে এদের টাকা বেশি। এখন তুমি চিন্তা করো এই কামালের টাকার চেয়ে এই কামালের টাকা আবার রহিমের টাকার চেয়ে বেশি, অর্থাৎ এটা আবার এটা হচ্ছে বড়। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে যে প্রথমে হচ্ছে কামাল আসবে, তারপরে জামাল আসবে, তারপর রহিম আসবে, তারপরে করিম আসবে। বা তুমি যদি আরো চিন্তা করো এইভাবে যে এখানে কিউটিও যেহেতু আছে, তার মানে তুমি যদি চিন্তা করো কিউ এর চেয়ে টি বড়, বা হচ্ছে তোমার কামালের চেয়ে তোমার হচ্ছে করিমের চেয়ে জামালের টাকাও হচ্ছে বেশি, তখন কিন্তু তুমি পুরো একটা সিকোয়েন্স করতে পারবা যার হচ্ছে করিমের চেয়ে জামালের টাকা বেশি, করিমের চেয়ে জামালের টাকা আবার বেশি। ধরো চারবারই তুমি হচ্ছে হলো কম্পেয়ার করলাম। এখন সবার আগে কি আসতেছে? যেহেতু এখানে রহিম আর কামাল সবচেয়ে বড় দুইটা হচ্ছে হলো মানে হোল্ডার, সো এদের ভিতর তুমি যদি রহিম এবং হচ্ছে কামালকে যদি চিন্তা করো যে কার টাকাটা বেশি আছে, সো রহিম এবং কামালের মধ্যেই যদি তুমি কম্পেয়ার করো তখন দেখবা যে কামালের টাকা সবচেয়ে বেশি। তার মানে তুমি চিন্তা পারলা যে এখানে কামাল গ্রেটার দেন রহিম, এটা একটা সিকোয়েন্স হয়ে আছে, কারণ এরা দুইজন দুই কম্পারিজনে বড়। এখন এই দুটোর ভিতর আবার কে বড়? করিম আবার জামালের চেয়ে বড়, তার মানে এর পিছনে জাস্ট কি বসবে? করিম, এরপরে বসবে হচ্ছে জামাল। বোঝা গেল যে এইভাবে আমরা একটা কম্পারিজন করব। বুঝতে পারছো আলিশা? এখানে কেউ নাই, জাস্ট তুমি কাজ করছো, বুঝছো? যে তাহলে আমরা এখানে একটা একটা করে কম্পারিজন করব। তো এখানে দেখো তাহলে যে এখানে হচ্ছে তোমার আমার আগে ফার্স্টে এই স্ট্র্যাটেজিটা হবে যে তোমার যে এডিকিউটি মৌল চারটি হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম, এরপরে তোমার হচ্ছে বেরিয়াম 4, কারণ এ হচ্ছে ম্যাগনেসিয়াম, ডি হচ্ছে তোমার বেরিয়াম। তো এগুলো জানতে হলে কিন্তু পর্যায় সারণী সম্পর্কে একটু মোটামুটি ধারণা রাখতে হবে। এখন না ধারণা রাখলে অসুবিধা নাই, লিথিয়ামের পরে হচ্ছে বেরিলিয়াম বসে, তো ডি হচ্ছে বেরিলিয়াম। আবার হচ্ছে আমি একটা সূত্র বলে দিচ্ছিলাম যে বিরিয়ানি মাংস, তাহলে বিরিয়ানির নিচে মাংস থাকবে, মাংস হচ্ছে তোমার এখানে ম্যাগনেসিয়াম। তারপরে হচ্ছে তোমার এখানে তোমার হচ্ছে এস আছে, টি আছে, কিউ আছে। সুতরাং এখন তোমার কাছে যদি এখন গ্রুপ 15 এর
গ্রুপ 15 এর মৌলগুলো যদি আমি তোমার হচ্ছে রিকল করি, গ্রুপ 15 আমি কি লিখছিলাম যে হচ্ছে গ্রুপ 15 হচ্ছে তোমার নাইট্রোজেন, মেবি নাইট্রোজেনের হচ্ছে নীল পরি এসে আসবে বিয়ের মানতে বা হচ্ছে সো এই যে এখানে যে আর তার মানে এটা ফসফরাস। সো এইভাবে তুমি কিন্তু এখানে বুঝতে পারবে, না হলে কিন্তু হঠাৎ করে বুঝবা না। এই জন্য এগুলো প্র্যাকটিসের উপর রাখতে হয়, একটু পর্যায় সারণী বারবার দেখা, কোন গ্রুপে কারা আছে, এরপরে তোমার হচ্ছে কোন গ্রুপে কারা আছে, দেন হচ্ছে কোন পর্যায়ে কারা থাকে, এগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখলেই এটা জানা সম্ভব। সো এরপরে দেখো লিথিয়ামের পরে আমি এটা লিখলাম, তার মানে আমার এখানে ম্যাগনেসিয়াম আসলো, তারপরে বেরিয়াম আসলো, তারপরে কিউ হচ্ছে এখানে তোমার হচ্ছে ফসফরাস, মানে হচ্ছে ফসফরাস হচ্ছে P9, দেন হচ্ছে তোমার হচ্ছে ক্লোরিন হচ্ছে 17। আচ্ছা, এখন এগুলোর ইলেকট্রন বিন্যাস করে পাই, যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার আচ্ছা, তো সবগুলোতে ইলেকট্রন বিন্যাস করে আমি কি দেখতে পারবো যে হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম ও ক্লোরিন একই পর্যায়ে, ম্যাগনেসিয়াম ও ক্লোরিন হচ্ছে একই পর্যায়ে। কারণ দেখো ম্যাগনেসিয়াম এবং ক্লোরিন অর্থাৎ হচ্ছে এই যে ম্যাগনেসিয়ামের হচ্ছে তোমার এ আর ই এর হচ্ছে তোমার হচ্ছে ক্লোরিন একই পর্যায়ে আছে, সুতরাং এখানে আমরা জানি যে ম্যাগনেসিয়াম ও ক্লোরিন হচ্ছে একই পর্যায়ে। আর হচ্ছে বেরিলিয়াম আর হচ্ছে ফ্লোরিন হচ্ছে, দুঃখিত, বেরিলিয়াম আর হচ্ছে কিউ, এখানে কিউ, দুঃখিত, কিউ ফসফরাস কেন লিখছি, এটা হচ্ছে বেরিয়াম, সরি বেরিয়াম, তারপরে এটা হচ্ছে ব্রোমিন, কারণ এটা হচ্ছে তো 17 নম্বর গ্রুপে আছে, আমি আর দেখতেছি, দুঃখিত। সো ব্রোমিন হচ্ছে তোমার হচ্ছে 9, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, দাঁড়াও 1 মিনিট, ক্লোরিন, নিয়ন, ফ্লোরিন, ক্লোরিন, তাহলে এখানে হচ্ছে কিউ হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এখানে ফ্লোরিন হবে, দুঃখিত আমি কি লিখলাম, এটা ফ্লোরিন না, ফ্লোরিনই তো হওয়ার কথা, কারণ ফ্লোরিন নিচে কিন্তু ক্লোরিন থাকে, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ জি ভাইয়া, ঠিক আছে। এখন ঠিক আছে, এখন আমি লিখতে পারি তাহলে বেরিয়াম আর হচ্ছে ফ্লোরিন হচ্ছে একই পর্যায়ে, আবার তোমার হচ্ছে ফ্লোরিন, তোমার হচ্ছে হলো বেরিয়াম ও হচ্ছে ফ্লোরিন একই পর্যায়ে, এখন তুমি খেয়াল করো যে হচ্ছে যখন আমরা ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে হিসাব করতেছি তখন কে সবচেয়ে বেশি, তোমার হচ্ছে ম্যাগনেসিয়ামের আকার অবশ্যই ক্লোরিনের চেয়ে বেশি হবে, কারণ ম্যাগনেসিয়াম বামে আছে, আবার বেরিলিয়াম ও ফ্লোরিনের ভিতর যে বামে আছে সে বেশি হবে। সো ম্যাগনেসিয়াম যেহেতু বামে আছে সুতরাং হচ্ছে ম্যাগনেসিয়ামের আকার বড়, এখানে বেরিলিয়াম যেহেতু হচ্ছে বামে আছে তাহলে বেরিলিয়ামের আকার বড়, ঠিক না? এটা হচ্ছে একটা কম্পারিজন। দেন দেখো যে ম্যাগনেসিয়ামের চেয়ে তো বেরিয়ামে তোমার হচ্ছে ক্লোরিনের আকার বড় হইলো, দেন হচ্ছে বেরিয়াম এবং ফ্লোরিনের ভিতর বেরিয়ামের আকার বড় হইলো। আচ্ছা, এখন আরো তো আমি একভাবে তুলনা করতে পারি, সেটা হচ্ছে গ্রুপ ওয়াইজ, যে হচ্ছে ম্যাগনেসিয়াম ও বেরিয়াম হচ্ছে একই গ্রুপে, এবং ফ্লোরিন ও ক্লোরিন একই গ্রুপে। এটা যদি আমি এখন তুলনা করি তাহলে দেখো এখানে কি কি থাকে, এখানে থাকতেছে হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম এবং ব্রোমিনের মধ্যে, আমি ব্রোমিন কেন বলতেছি বারবার, বেরিলিয়াম। তো ম্যাগনেসিয়াম আর বেরিলিয়ামের মধ্যে কে বড়? ম্যাগনেসিয়াম বড়। আবার ফ্লোরিন এবং ক্লোরিনের ভিতর কে বড়? ক্লোরিন ফ্লোরিনের চেয়ে বড়। তার মানে দেখো ফ্লোরিন ক্লোরিনের চেয়ে বড়, আবার ম্যাগনেসিয়ামের চেয়ে বেরিলিয়াম বড়, এখানে ম্যাগনেসিয়ামের চেয়ে ক্লোরিন বড়। তাহলে এখন আমি এখানে হিসাব তো বলতেই পারি যে হচ্ছে তোমার
ম্যাগনেসিয়ামের চেয়ে তোমার হচ্ছে ক্লোরিন বড় হবে। এখন দেখো, ক্লোরিন বড়তে আছে, ঠিক আছে, ক্লোরিন হচ্ছে বড়, ম্যাগনেসিয়ামও বড়। আর এখন বাকি দুইটার ভিতরে কি কম্পারিজন করবো? বাকি দুইটা আছে হচ্ছে তোমার ফ্লোরিন আর হচ্ছে বেরিয়াম। এখন ফ্লোরিন আর বেরিয়ামের মধ্যে কে বড় হবে দেখো তো, ফ্লোরিন আর হচ্ছে বেরিয়াম। আচ্ছা, ম্যাগনেসিয়ামের চেয়ে ক্লোরিন বড়, হ্যাঁ ম্যাগনেসিয়াম বড়, তারপরে হচ্ছে তোমার ক্লোরিন। একই পর্যায়ে হওয়ার কারণে এদের হচ্ছে একটা করে এক্সট্রা হচ্ছে তোমার ইয়ে আছে, শক্তি স্তর আছে, সুতরাং ম্যাগনেসিয়ামের চেয়ে ক্লোরিন বড় হইলো। আচ্ছা, এখন ম্যাগনেসিয়ামের চেয়ে বেরিলিয়াম বড়, আচ্ছা ম্যাগনেসিয়ামের চেয়ে বেরিলিয়াম বড়, ঠিক আছে, ফ্লোরিন ক্লোরিনের চেয়ে বড়, হ্যাঁ, তাহলে ফ্লোরিন যেহেতু ক্লোরিনের চেয়ে বড়, তাহলে ক্লোরিন এখানে বসছে, দেন ফ্লোরিনের চেয়ে যেহেতু আবার বেরিলিয়াম বড়, তাহলে বেরিলিয়াম এর পরেই বসবে। এটা হচ্ছে সিকোয়েন্স, বুঝতে পারছো? ভাইয়া এখানে বেরিলিয়ামের থেকে ক্লোরিন কিভাবে বড় হলো, এটা কিভাবে বুঝলেন? আচ্ছা দেখো, বেরিলিয়াম কোথায় আছে দেখো তো, বেরিলিয়াম আছে হচ্ছে তোমার এখানে না, বেরিলিয়াম কি ডান পাশে তোমার হচ্ছে, দুঃখিত, বেরিলিয়াম তো এখানে আছে, বেরিলিয়াম এখানে আছে না জি ভাইয়া। আলিশা? আচ্ছা, আর ক্লোরিন আছে তোমার এখানে, ঠিক আছে। এখন ক্লোরিনে কিন্তু একটা এক্সট্রা তোমার হচ্ছে ইলেকট্রন শক্তি স্তর অ্যাড হয়, কিন্তু বেরিয়ামে কিন্তু এটা অ্যাড হয় না। সো এই জন্য তুমি বলতে পারো যে ক্লোরিন হচ্ছে ব্রোমিনের চেয়ে বড়, বুঝতে পারছো? এক্সট্রা এক্সট্রা হচ্ছে তোমার হচ্ছে পর্যায়ে যেহেতু এক্সট্রা একটা করে শক্তি স্তর অ্যাড হচ্ছে, এই জন্য ক্লোরিন বড় হচ্ছে, যদিও কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়। আচ্ছা, বাট এখানে যেহেতু আমাদের সহজ কথায় হচ্ছে তোমার, আর একটা করে এক্সট্রা হচ্ছে ইলেকট্রন কক্ষপথ বড় হয়েছে, এই জন্য হচ্ছে বড়, বুঝতে পারছো? এটাই। হ্যাঁ, এটা তোমার হচ্ছে প্র্যাকটিক্যালিতেও তোমার দেখা যায় হচ্ছে ক্লোরিন হচ্ছে হলো বেরিলিয়ামের চেয়ে বড় হয়, বুঝতে পারছো আলিশা? এই জিনিসগুলোই কনফিউজিং, যে হচ্ছে তোমার কিভাবে বুঝলাম যে হচ্ছে ক্লোরিন হচ্ছে বেরিলিয়ামের চেয়ে বড়, কারণ ক্লোরিনের হচ্ছে একটা এক্সট্রা হচ্ছে তোমার শক্তি স্তর অ্যাড হয়েছে। এখন শক্তি স্তর অ্যাড হওয়া মানে হচ্ছে কিন্তু পারমাণবিক সামগ্রিক আকারটাই কিন্তু আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়ে গেছে, সো এই জন্য আর কি বড়। আচ্ছা, এরপরে তোমার এরপরে কি আর কোনো আছে? আচ্ছা, আচ্ছা এবার দেখো যে ইলেকট্রন শক্তি এবং আয়নীকরণ শক্তি দুটা কখনো একই হবে কিনা দেখা যাক। তো এখানে X11 12 15 16 মেবি সবাই হচ্ছে একই পর্যায়ের মৌল। সো এখানে তোমাদের হচ্ছে এক্স হচ্ছে এখানে 11 মানে হচ্ছে তোমার সোডিয়াম, যেটাকে আমি ইলেকট্রন বিন্যাস করলে আসে হচ্ছে তোমার, আচ্ছা সোডিয়ামের তো এই পাশে লিখতে হবে, সোডিয়ামের ক্ষেত্রে এটা হবে তোমার 1s2 2s2, দেন হচ্ছে 2p6 3s1। এরপরে হচ্ছে ম্যাগনেসিয়াম 12, Y হচ্ছে 12, সো এটা হচ্ছে ম্যাগনেসিয়াম 12, যেটা হবে হচ্ছে তোমার 1s2 2s2, দেন হচ্ছে তোমার 2p6 আর 3s2।
এরপরে তোমার হচ্ছে ফসফরাস 15, এটা হচ্ছে দুঃখিত জেড 15, এটা হচ্ছে ফসফরাস 15। এটা হবে 1s2 2s2, দেন হচ্ছে 2p6, দেন হচ্ছে সরি 3p6। 2s2 2p6 তো হবেই তো। তারপর হচ্ছে 3s2, দেন হচ্ছে 3p3। এরপরে হচ্ছে কিউ হচ্ছে 16, যেটা হচ্ছে সালফার 16, এটা হবে হচ্ছে 1s2 2s2 2p6, দেন হচ্ছে 3s2, দেন হচ্ছে 3p4। ওকে, এখন তোমরা খেয়াল করো যে এখানে তোমার হচ্ছে সবাই দেখো একই পর্যায়ে আছে, সবার শেষ কক্ষপথ যেহেতু n ইকুয়াল টু 3, তার মানে সবাই হচ্ছে পর্যায় 3 এর সদস্য। তার মানে এরা একই কক্ষপথে অবস্থান করতেছে, মানে চক্ষিত একই একই কক্ষপথ বলতে হ্যাঁ ঠিক আছে, সবার কক্ষপথ সংখ্যা সেম, মানে একই পর্যায়ে অবস্থান করতেছে পর্যায় সারণীতে। সো এখানে দেখো যে হচ্ছে সবার সবার শেষ কক্ষপথ n ইকুয়াল টু 3 হয়, সবার পর্যায় একই, যা হচ্ছে 3। যা হলো 3। এখন দেখো, এখন একই পর্যায়ে তোমার হচ্ছে সাধারণত বাম থেকে ডানে গেলে তোমার কি কির মধ্যে কম্পেয়ার করতে বলছে, আয়নীকরণ শক্তি ও ইলেকট্রন শক্তি দুটাই বৃদ্ধি পায়, কিন্তু আয়নীকরণ শক্তির ক্ষেত্রে এক্সেপশনাল কাজ করে। যেমন ধরো হচ্ছে মানে এখানে যেমন হচ্ছে তোমার আয়নীকরণ শক্তিতে হচ্ছে এক্সেপশনাল কাজ করে, ইলেকট্রন শক্তিতে এই এক্সেপশনালটা কাজ করে না। সো আয়নীকরণ শক্তিতে হচ্ছে তোমার এক্সেপশনাল অ্যালাউ, আয়নীকরণ চিন্তা করো যেগুলো বইয়ে নাই কিন্তু এক্সেপশনাল গুলো বোর্ডেই সবচেয়ে বেশি দিছে। আয়নীকরণ শক্তি হচ্ছে তোমার এক্সেপশনাল থাকে, এক্সেপশনাল থাকে, যেটা হচ্ছে হাফ ফিল্ড এবং ফুল ফিল্ডের জন্য প্রযোজ্য। ফুল ফিল্ড সাব অরবিট, এটার জন্য হচ্ছে এটা প্রযোজ্য। আচ্ছা, এখন তুমি খেয়াল করো ইলেকট্রন আসক্তিতে কিন্তু এই জিনিসটা তো নাই, ইলেকট্রন আসক্তি তেমন এক্সেপশনাল কেস ইলেকট্রন বিন্যাসের জন্য দেখা যায় না, ইলেকট্রন বিন্যাসের জন্য দেখা যায় না। ওকে, এখন খেয়াল করো যে ইলেকট্রন আসক্তি বুঝলাম, সবই বুঝলাম, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে আয়নীকরণ শক্তিতে তোমার দেখো যে আয়নীকরণ শক্তির ক্ষেত্রে যেহেতু একটু আগে বলছে আয়নীকরণ শক্তি আর তোমার ইলেকট্রন তোমার হচ্ছে আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন আসক্তি দুটার ক্ষেত্রেই বাম থেকে ডানে গেলে হচ্ছে বৃদ্ধি পায়। তার মানে এখানে হওয়ার কথা ছিল সোডিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস সালফার, এটা হচ্ছে হওয়ার কথা সোডিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস দেন হচ্ছে সালফার হওয়ার কথা। এটা পরীক্ষায় লেখার দরকার নেই, যেটা হওয়ার কথা তাহলে চাইলেও লিখতে পারো, এটা ভুল কিছু না, এটা তো হওয়ার কথা ছিল। কিন্তু এখানে তুমি ফসফরাসের ইলেকট্রন বিন্যাস দেখো 15, যেটা সেটা হচ্ছে 1s2, দেন হচ্ছে 2s2, তারপরে হচ্ছে 2p6, 3s2, দেন হচ্ছে 3p3। এখন এখানে যেহেতু হচ্ছে পি সাব অরবিটে সবচেয়ে বেশি মানে হচ্ছে ফুলফিল ইলেকট্রন হচ্ছে 6 অর্ধেক 3 এখানে থাকার কারণে এটা হচ্ছে সুস্থিত বা স্টেবল।
তাহলে এখন তখন আমি সালফারের পরে, যেহেতু সালফার বেশি, সালফারের কথা যদি আমি চিন্তা করি, 2s2 2p6 3s2 দেন হচ্ছে 3p4, এন্ড এটার জন্য আমি বলতে পারি যে এটা হচ্ছে তোমার সুস্থিত নয় বা আনস্টেবল। আনস্টেবল। সো এখানে যেটা হয় সেটা হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার দেন ফসফরাস, এটা হচ্ছে আয়নীকরণ শক্তির ক্রম। আর ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে তো তোমার কোনো তেমন স্টেশনাল দেখা যায় না। সো ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে তোমার হচ্ছে ক্রমটা যেরকম হওয়ার কথা ওই রকমই থেকে যায়। যেটা হচ্ছে তোমার একটু দেখাচ্ছি, দেখো যে সোডিয়াম, এটা হয় হচ্ছে ইলেকট্রন আসক্তির জন্য সোডিয়াম, দেন হচ্ছে ম্যাগনেসিয়াম, দেন ফসফরাস, দেন হচ্ছে সালফার। বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তার মানে কি একই ইলেকট্রন শক্তি এবং আয়নীকরণ শক্তি? না। হ্যাঁ, এটাই পরীক্ষা চাইছে। আচ্ছা, এরপর একটাতে দেখি। আচ্ছা, অধিক সক্রিয়, সক্রিয় বলতে ধরো হচ্ছে এরকম দেওয়া হইলো যে গ নাম্বারই দেওয়া হইলো যে হচ্ছে তোমার যে এরকম আসছিল একটা কোশ্চেন, সেটা হচ্ছে তোমার ময়মনসিংহ বোর্ড 2022, যে সোডিয়াম ও পটাশিয়ামের মধ্যে কোনটি বেশি সক্রিয়? কোনটি বেশি সক্রিয় এটার ডিপেন্ডস করতেছে হচ্ছে, যেহেতু ধাতু, ধাতু হইলে তোমার হচ্ছে ইলেকট্রন দেওয়ার প্রবণতা যার যত বেশি সে তত বেশি সক্রিয়। সুতরাং এখন ইলেকট্রন দিবে কে বেশি? এটা যেহেতু ধাতু, আমি যেহেতু দেখে বুঝতে পারতেছি যে সোডিয়াম এবং পটাশিয়াম যে ধাতু, যে তোমার হচ্ছে সোডিয়াম ও হচ্ছে পটাশিয়াম, তো এদের ক্ষেত্রে তোমার হচ্ছে ধাতুর ক্ষেত্রে সক্রিয়তা হচ্ছে, ধাতুর ক্ষেত্রে যে যত তাড়াতাড়ি ইলেকট্রন দেয় তার সক্রিয়তা তত বেশি, তত বেশি। তো এখন নিউক্লিয়াসের থেকে যার আকর্ষণ বল যত কম সে তত তাড়াতাড়ি হচ্ছে ইলেকট্রন ত্যাগ করতে পারবে। এখন নিউক্লিয়াসের থেকে কার আকর্ষণ বল কত কম? যে হচ্ছে যার হচ্ছে কক্ষপথ যত বেশি, অর্থাৎ এখানে তুমি কম্পেয়ার করবা পারমাণবিক ব্যাসার্ধের মাধ্যমে, যে পারমাণবিক ব্যাসার্ধ তোমার হচ্ছে দেখো পারমাণবিক ব্যাসার্ধ যার যত বেশি বেশি, তার মানে হচ্ছে ইলেকট্রন প্রতি আকর্ষণ কম। দেন হচ্ছে সহজে ত্যাগ করতে পারে, সক্রিয়তা বেশি। তার মানে এখানে পারমাণবিক ব্যাসার্ধ কার বেশি? পটাশিয়ামের হচ্ছে সোডিয়ামের চেয়ে পারমাণবিক ব্যাসার্ধ বেশি। তার মানে পটাশিয়ামই হচ্ছে তোমার হচ্ছে সক্রিয়তা সবচেয়ে বেশি। বুঝতে পারছো? বিশ্লেষণ পারমাণবিক
আকারের ক্রম বিশ্লেষণ, ক্রম বিশ্লেষণ। তো তুমি খেয়াল করো যে এখানে কি কি বুঝিয়েছে। আচ্ছা দেখো এখানে বুঝাইছে হচ্ছে তোমার যে এক্স মৌল কাকে বুঝাইছে, পারমাণবিক সৃষ্ট আয়ন প্লাস, মানে হচ্ছে এটা হওয়ার কথা হচ্ছে এক্স প্লাস যদি 10 হয় তাহলে শুধুমাত্র এক্স কত হবে, 11 হওয়ার কথা। তার মানে এক্স হচ্ছে তোমার হচ্ছে এখানে সোডিয়াম। কারণ দেখো এক্স প্লাসে যদি 10টা থাকে তার মানে একটা ইলেকট্রন দান করার পরে তার 10টা আয়ন আছে, তার মানে এক্স এ থাকবে টোটাল আরো প্লাস একটা মানে 11টা। তারপর হচ্ছে ওয়াই মৌল যেহেতু 2টা দিছে তার মানে এখানে তোমার 10-এর সাথে 2 যোগ করলে হবে ম্যাগনেসিয়াম 12। আর জেড হবে তোমার হচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ করছে তারপরে 18 হইছে, তাহলে সেটা হবে তোমার 17 ক্লোরিন। তো সবাই মোটামুটি হচ্ছে একই গ্রুপে আছে, গ্রুপ না সরি পর্যায়ে আছে। পর্যায় নাম্বার হচ্ছে 3, পর্যায় নাম্বার 3 তে আছে। হ্যাঁ পর্যায় নাম্বার 3 তে আছে। সো এদের ক্ষেত্রে যদি আমি পারমাণবিক আকার বিশ্লেষণ করি তাহলে এরকম পাবা যে সোডিয়ামের চেয়ে ম্যাগনেসিয়াম বড়, ম্যাগনেসিয়ামের চেয়ে ক্লোরিন বড়। সো এইটা শুধুমাত্র হচ্ছে উদ্দীপকের জন্য দেখানো হয়েছিল, উদ্দীপকটা ইজি আছে এবং প্রশ্ন ইজি আছে। আচ্ছা সো এরপরে আচ্ছা এরপরে এইরকম উদ্দীপক ছিল তোমার হচ্ছে বরিশাল বোর্ড 2021-এ। যে উদ্দীপক ছিল হচ্ছে এটা বরিশাল বোর্ড। বলছে যে এ বি সি হচ্ছে তোমার, এ হচ্ছে তোমার এ ও এ বি সি এর পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার 13 15 17, 13 15 17। এখন 13 15 17 মানে এখানে তোমার দেখো 13 15 17 বলতে এরা কোন কোন মৌল, মৌল হচ্ছে তোমার অ্যামোনিয়াম ফসফরাস ক্লোরিন, সবাই হচ্ছে গ্রুপ নাম্বার 3 সরি পর্যায় 3। এখন কোশ্চেন হচ্ছে এটার ভিতর কোন চিত্রটা সঠিক। সঠিক বলতে দেখো যদি আমি এ থেকে সি পর্যন্ত যাই তাহলে হচ্ছে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাচ্ছে নাকি এ থেকে সি তে গেলে আয়নীকরণ শক্তি কমে যাচ্ছে, এটা যদি তুমি দেখাও এই দুটোর ভিতর তাহলে কোনটা সঠিক। এখন এরা যেহেতু একই পর্যায়ে অবস্থিত অ্যালুমিনিয়াম ফসফরাস ক্লোরিন, এটা কিন্তু বাম থেকে ডানে যাচ্ছে, অর্থাৎ এবিসিডি একটা পর্যায় সামনে বাম থেকে ডানে যাচ্ছে, বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। তার মানে আমার এই কোশ্চেনটা মানে এই অ্যান্সারটাই হবে সঠিক। বুঝতে পারছো আলিশা? জি ভাইয়া বুঝছি। ওকে ঠিক আছে। আচ্ছা দাও। এরপর হচ্ছে এক্স মৌলটির সি ক্লোরিন অক্সিজেন ফ্লোরিন, কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন, এক্স মৌলটির পজিশন তো বলছে। আচ্ছা এগুলো ইজি আছে, দেখি এটা তাহলে করাবো না। লিথিয়াম ক্লোরিন, আচ্ছা দেখো এটা একটা ভালো কোশ্চেন। চট্টগ্রাম বোর্ড 2020 ক্রিপ্টন জেরন। কোশ্চেন হচ্ছে দেখাও যে এ ও সি গ্রুপের
সক্রিয়তার ক্রম ক্রম হচ্ছে তোমার বিপরীত। 1 ঘন্টা হয়েছে, 20 মিনিট পর অন করছি। এই যে এখানে দেখা যায় কত মিনিট হচ্ছে নেই। হ্যাঁ, আচ্ছা, তো এখানে এখানে দেখো যে হাইড্রোজেন আর হিলিয়ামের ক্ষেত্রে, মানে এই গ্রুপের ক্ষেত্রে, এরা যেহেতু ধাতু, আমি একটু আগে বললাম যে ধাতুর ক্ষেত্রে তোমার হচ্ছে সক্রিয়তার ক্রম হচ্ছে ধাতুর ক্ষেত্রে সক্রিয়তা হচ্ছে তোমার কত তাড়াতাড়ি ইলেকট্রন ত্যাগ করতে পারে, কত তাড়াতাড়ি ইলেকট্রন ত্যাগ করতে পারে। তাহলে দেখো যে জমাট যত তাড়াতাড়ি ইলেকট্রন কখন ত্যাগ করতে পারে, যত বেশি তোমার হচ্ছে আকার হয়। এখন যত বেশি আকার হয় কখন হয়, যত বেশি নিচে নামতেছে। তার মানে হচ্ছে সক্রিয়তার ক্রম এখানে তোমার সক্রিয়তা হচ্ছে তোমার এখানে উপর থেকে নিচে। এরপরে তোমার হচ্ছে ধাতুর ক্ষেত্রে, তুমি যদি অধাতুর ক্ষেত্রে দেখো, তোমার হচ্ছে অধাতুর ক্ষেত্রে দেখলে তুমি দেখবা যে হচ্ছে যে যত তাড়াতাড়ি ইলেকট্রন গ্রহণ করতে পারে। And গ্রহণ কখন করবে, যত বেশি আকার ছোট হয়। অধাতুর ক্ষেত্রে অধাতুর ক্ষেত্রে সক্রিয়তা হচ্ছে কে কত তাড়াতাড়ি ইলেকট্রন গ্রহণ করতে পারে। তো আকার যত বেশি ছোট হয় তত বেশি ইলেকট্রন গ্রহণ করে। ইলেকট্রন তত তাড়াতাড়ি গ্রহণ করে। তো আকার কোথায় কম, উপর থেকে নিচে নাকি নিচ থেকে উপরে? অবশ্যই নিচ থেকে উপরে। তার মানে এখানে সক্রিয়তা হচ্ছে তোমার গ্রুপের হচ্ছে নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে। তাহলে দেখো আমাদের এখানে সক্রিয়তার ক্রম একটা একটা বিপরীত, বুঝতে পারছো আলিশা? জি ভাইয়া। আচ্ছা, এখানে প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা হচ্ছে যে গ্রুপের সক্রিয়তার ক্রম, এই যে সক্রিয়তার ক্রম, এটাই কোশ্চেন, যে এ ও সি গ্রুপ দুটি সক্রিয়তার ক্রম পরস্পরের বিপরীত বিশ্লেষণ করো, এটাই। তো এখানে তোমার হচ্ছে মাঝখানে কিছু রিয়াকশন দেখাইতে পারো, যে হচ্ছে যেমন ধরো যে এই রিয়াকশন আমরা দেখাতে পারি যে এখানে দেখো যে এম প্লাস এইচ টু, মানে হচ্ছে এখানে তোমার এম হচ্ছে এখানে তোমার লিথিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, যে কোনো কিছু ধরলাম, একটা চলক ধরছি। এখানে দেখবা যে যত হচ্ছে নিচে নামবো পানির সাথে কিন্তু তত বেশি তাড়াতাড়ি রিয়েকশন করবে। অর্থাৎ আমি যত উপর থেকে নিচে নামতেছি, থেকে যত, এটা হচ্ছে এম, এম এর ভ্যালু, উপর থেকে যত নিচে পানির সাথে তত তাড়াতাড়ি রিয়েকশন করতেছ। আর ধরো যদি আমি হচ্ছে হলো হ্যালোজেনকে যদি হাইড্রোজেনের সাথে যদি রিয়েকশন করি, এখানে এক্স হচ্ছে তোমার ফ্লোরিন কিংবা ক্লোরিন কিংবা ব্রোমিন, যে কোনো একটা কিছু বসতে পারে। তো এখানে যেটা হয় তোমার হচ্ছে যত উপর থেকে আমি নিচে নামতেছি, উপর থেকে যত নিচে নামতেছি তত বিক্রিয়ার ক্ষমতা কমে করতেছি তারা, তো বিক্রিয়ার ক্ষমতা কমে যায় কারণ প্রভাবক বৃদ্ধি পায়। প্রভাবক
তোমার হচ্ছে দিতে হয়। যেমন যেমন ধরতে পারো যে হচ্ছে আয়োডিনের ক্ষেত্রে তাপ ও প্রভাবক প্রয়োজন হয়, যেমন আয়োডিনের ক্ষেত্রে তাপ ও প্রভাবক প্রয়োজন হয় কিন্তু ফ্লোরিনের ক্ষেত্রে প্রয়োজন হয় না। যেমন আয়োডিনের ক্ষেত্রে তাপ ও প্রভাবক প্রয়োজন হয়। কিন্তু তোমার হচ্ছে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে না, মানে সরি, ক্লোরিনের সাথে কোনো ফ্লোরিন ও ক্লোরিনে কোনো তাপ, আলো বা প্রভাবক প্রয়োজন হয় না। এই জিনিসটাও অ্যাড করতে পারো, কারণ দেখো যে যদি কোনো কিছু দরকার না হয় তার মানে এ একাই 100 একাই বিক্রিয়া করে রিয়েকশন করাই দিতে পারবে। কিন্তু আয়োডিন দেখো দূরে আছে, ও একা একাই রিয়েকশন করতে পারে, তুমি দূর জোর করে রিয়েকশন ঘটানোর জন্য তোমার আলো প্রভাবক এগুলো দিতে হচ্ছে। তার মানে দেখো তুমি যত নিচে নামতেছো এখানে সক্রিয়তার ক্রম কমে যাচ্ছে, বাট সোডিয়ামের ক্ষেত্রে দেখো যত তুমি নিচে নামতেছো পানির সাথে তত তাড়াতাড়ি সে রিয়েকশন করতে পারছে। এইরকম করেও তুমি ব্যাখ্যা দিতে পারো। তো প্রথমে ওই ব্যাখ্যাটা দিলা, তারপরে তুমি এটা যদি দাও তাহলেও হবে। বুঝতে পারছো আলিশ?